সুপ্রভাত, সিটিভিএন এ স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। প্রত্যেক দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তবে সুযোগ সবসময় আসে না। সুযোগের সদ্ব্যবহার করাটা ভীষণভাবে জরুরি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই। সেরকমভাবেই পড়াশোনা হোক, কেরিয়ার হোক বা সাফল্যের শীর্ষে যাওয়ার জন্য সুযোগ এলে তার জন্য যে প্রস্তুতি, তার জন্য যে রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা করা, সেগুলো অনেক আগে থেকেই শুরু করতে হয়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আজকে আলোচনা, এবং আলোচনা করবার জন্য যিনি স্যার রয়েছেন আজকে স্টুডিওতে, স্যার অতনু মাঝি। প্রথমেই স্যার আপনাকে সিটিভিএন এর স্বাগত অনেক অনেক। এবং যে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর রসায়ন, কারণ অনেকে রসায়ন নিয়ে যারা একাদশ শ্রেণীতে প্রথম নিয়েছো এই সাবজেক্টটা, এবং বিজ্ঞান যেরকম আমরা নবম বা দশমে পড়ে থাকি সেখান থেকে আলাদাভাবে ভাগ হয়ে যায়, এবং এই কেমিস্ট্রি সাবজেক্টের কিন্তু অনেকটা ভাস্ট ওয়েতে থাকে। সেক্ষেত্রে 11-12-এর যে প্রিপারেশন, সেটা কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের কাছে খুব সহায়ক হবে। এবং যে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে রসায়ন, শুরুতেই আরও একবার স্যারকে অনেক স্বাগত। স্যার, একদম আজকের চ্যাপ্টারে চলে যাওয়া যাক। হ্যাঁ, আজকে চ্যাপ্টার যেটা আমি করাবো ক্লাস 12-এর, অ্যাকচুয়ালি 12-এ হচ্ছে রসায়ন পার্টে একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রসায়ন গতিবিদ্যা। এই গতিবিদ্যাটা কী জিনিস সেটা আগে জানতে হবে আমাকে, যে গতিবিদ্যা বলতে কি বুঝি। ধরো একটা রিয়াকশান নিলাম, ধরো এ থেকে একটা প্রোডাক্ট তৈরি করছি। তো আমার যদি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট হয় তাহলে আমার কি হবে না, সেটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাবে। তার মানে আমি একটা রাসায়নিক কারখানাতে প্রোডাক্ট বানাবো, তাহলে আমাকে রিয়েজেন্ট লাগবে বা রিয়াক্ট্যান্ট লাগবে। এবার রিয়াক্ট্যান্ট আমার টাইম টু টাইম কী হবে না, ভ্যারি করে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যত রিয়াক্ট্যান্ট টাইম বাড়াবো প্রোডাক্টটা বাড়বে, রিয়াক্ট্যান্টটা ধীরে ধীরে কমবে। তো এই যে রেট বা মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে কাইনেটিক্স। এই কাইনেটিক্স জানতে হলে আমাকে প্রথমে জানতে হবে যে রেট বলতে আমরা কি বুঝি বা বিক্রিয়া হার বলতে আমরা কি বুঝি। হার মানে হবে কি না, গাঢ়ত্ব বাই সময়। তার মানে কার গাঢ়ত্ব? আমি যদি একটা বিক্রিয়া এ থেকে আমি প্রোডাক্ট দেখি, তার মানে আমার টাইম টু টাইম কী হবে, এ রিয়াক্ট্যান্টের যেমন চেঞ্জ হবে তেমনি প্রোডাক্টটাও চেঞ্জ হবে ধীরে ধীরে। তার মানে যত আমি টাইম বাড়াবো তাহলে কী হবে, রিয়াক্ট্যান্টটা আমার ধীরে ধীরে কমবে আর প্রোডাক্টটা ধীরে ধীরে বাড়বে। তো আমি যদি এটা গ্রাফ আকারে দেখতে চাই তাহলে জিনিসটা এইরকম দাঁড়ায়। গাঢ়ত্ব ভার্সেস সময়। আমি এক্স কোঅর্ডিনেটে নিয়েছি সময় আর ওয়াই কোঅর্ডিনেটে নিয়েছি গাঢ়ত্ব। তো আমি যখন রিয়াক্ট্যান্টটা দেখব তখন দেখব কি, যে টি ইজ ইকুয়াল টু যখন 0, অর্থাৎ ইনিশিয়াল আর টাইমে কী হবে না, গাঢ়ত্বটা খুব অনেক বেশি থাকবে, না হাই পজিশানে থাকবে। এবার যত আমি ধীরে ধীরে 1 2 3 4 5 করে আমি যদি এটাকে মিনিটে ধরি, আর এদিকে গাঢ়ত্ব যদি মোল পার লিটারে ধরি, তাহলে কী হবে না, ধীরে ধীরে টাইম টু টাইম ধীরে ধীরে আস্তে আস্তে রিয়াক্ট্যান্টের মানটা কমবে। আর ঠিক তেমনি প্রোডাক্টটা তখন ছিল 0, মানে প্রোডাক্ট তখন শুরু হয়নি বিক্রিয়ার শুরুতে। তখন প্রোডাক্টটা যত টাইম বাড়াবো টি ইজ ইকুয়াল টু টি টাইমে ধীরে ধীরে কী হবে না, বাড়তে থাকবে। আমি যদি এ থেকে আমি বি দেখি, মানে এ হয়ে গেল রিয়াক্ট্যান্ট আর বি হয়ে গেল প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট যদি দেখি তাহলে এইটা যে গ্রাফটা এঁকেছি আমি, এটা হয়ে গেল প্রোডাক্টের গ্রাফ আর এটা হবে রিয়াক্ট্যান্টের গ্রাফ। ওকে, এরপর আমরা আসি যে আমার তাৎক্ষণিক বিক্রিয়া হার আর গড় বিক্রিয়া হার বলতে কি বুঝি। তার মানে কি, আমি যদি একটা বিক্রিয়া ধরি এ থেকে আমি ধরিলাম প্রোডাক্ট, তার মানে ইনিশিয়াল সার্টেন টাইম যদি ধরি ছোট্ট একটুখানি টাইমের মধ্যে, তার মানে হার ইজ ইকুয়াল টু কী ধরবো না, বিক্রিয়ার গাঢ়ত্বের পরিবর্তন মানে বিক্রিয়কের মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন এ ডিভাইড বাই ডিটি। ওকে, এবার আমি যদি এখানে যদি আমি অনেকগুলো বিক্রিয়া ধরি, ধরো এ প্লাস বি, এখান থেকে সি প্লাস ডি, এটা নিলাম, তাহলে আমার এখানে কি হবে, না এ যখন ধরছি তাহলে আমার হবে মাইনাস ডি কনসেন্ট্রেশন এ
ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ডি কনসেন্ট্রেশন বি ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু প্লাস ডি কনসেন্ট্রেশন সি ডিভাইড বাই ডিটি আর একটা থাকবে কি প্লাস ইজ ইকুয়াল টু দিয়ে বলতে পারি প্লাস ডি কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইড বাই ডিটি। এবার আমার কাছে এখানে এলো প্রশ্নটা যে এখানে মাইনাস লিখলাম কেন আর এখানে প্লাস লিখলাম কেন? তার মানে টাইম যত আমার চেঞ্জ হবে রিয়াক্ট্যান্টের পরিমাণ কমবে, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট ফর নেগেটিভ ভ্যালু। তার মানে যত রিয়াক্ট্যান্ট কমবে তত নেগেটিভ ভ্যালু আসবে, আর যত প্রোডাক্ট বাড়বে তত পজিটিভ ভ্যালু আসবে। এটা গেল তাৎক্ষণিক বিক্রিয়া হার। এইবার যদি আমি বলি গড় বিক্রিয়া হার, সেক্ষেত্রে আমি কিভাবে লিখব? গড় বিক্রিয়া হার মানে ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। কারণ আমি যদি এটাকে ধরি এটা আমার ভেঙে গিয়ে কী হয়েছে A1 থেকে A2 তৈরি হয়েছে। তার মানে আমার এখান থেকে কী হবে না, যদি গড় বিক্রিয়া ধরতে হয় তাহলে হবে গড় বিক্রিয়া হারের ক্ষেত্রে তাহলে হার ইজ ইকুয়াল টু মাইনাস ডেল কনসেন্ট্রেশন অফ A ডিভাইড বাই ডেল টি। তার মানে কি আমি টাইমটা ধরলাম T1 থেকে T2 আর এখান থেকে ধরেছি A1 থেকে A2। তার মানে কি যে ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার মানে ফাইনাল কনসেন্ট্রেশন A2, তার মানে A2 মাইনাস A1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এটাকে আমি ডিনোট করছি কিসে না এইখানে ডেল A মানে হচ্ছে A2 মাইনাস A1 আর ডেল T মানে হচ্ছে T2 মাইনাস T1। ওকে, এরপর চলে আসি আমরা রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। এই হার ধ্রুবকটা কী জিনিস? ধরো আমার একটা বিক্রিয়া করলো, ধরো এ থেকে আমার বিক্রিয়াজাত পদার্থ, যদি বিক্রিয়াজাত পদার্থ হয় তাহলে আমার হার ধ্রুবক কী হবে, কার উপর ডিপেন্ড করবে? রেট কনস্ট্যান্ট ডিপেন্ড অন রিয়াক্ট্যান্ট ভ্যালু। তার মানে কি আমি রেট ভ্যারিজেস অফ কনসেন্ট্রেশন এ, দ্যাট মিন্স রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন তার কনসেন্ট্রেশন আমি যত বাড়াবো সেক্ষেত্রে রেটটা আমার ইনক্রিজ করবে ধীরে 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 ধীরে। তাহলে আমি যদি এখানে দেখি তার মানে ভ্যারিজ তুলতে গেলে আমার কী আনতে হয়, ইকুয়াল কে টার্ম আনতে হয়। তার মানে রেট ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন এ। এই যে কে ইজ এ কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্টকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি রেট কনস্ট্যান্ট। ওকে, এরপর আসবো আমরা রেট কনস্ট্যান্টের ইউনিট। এই ইউনিটটা কীভাবে আমি ক্যালকুলেট করব? যদি আমি এখানে দেখি তাহলে রেট ইকুয়াল টু কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব ডিভাইড বাই টাইম। তাহলে এটা যদি দেখি তাহলে কি হবে, তাহলে আমি রেটের মান বসাবো। রেট মানে কি, রেট মানে আমি বলেছিলাম মাইনাস ডিএ কনসেন্ট্রেশন বাই ডিটি। আমি যদি এ রিয়াক্ট্যান্ট ধরি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার টাইম। তার মানে আমি এখানে যদি বসাতে পারি তার মানে আমি মাইনাসটাকে উঠিয়ে দিচ্ছি। তাহলে মাইনাসটা উঠিয়ে দিলে কি দাঁড়াবে না, এখান থেকে দাঁড়াবে এরকম জিনিস। এ মানে কি গাঢ়ত্ব, গাঢ়ত্ব মানে কি মোল পার লিটার ডিভাইড বাই টাইম। তাহলে এটা আমি কি করছি কনসেন্ট্রেশনের সঙ্গে করছি, তার মানে মোল পার টাইম টু দি পাওয়ার এন ধরলাম। তার মানে আমার কে ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, তাহলে হার সমান কে ইন্টু কনসেন্ট্রেশন এ ধরেছিলাম। তাহলে আমি এখান থেকে মানগুলো বসাবো। তার মানে কে ইজ ইকুয়াল টু হার ডিভাইড বাই কনসেন্ট্রেশন এ। আমি টু দি পাওয়ার ধরে নিলাম এন। আমি এন ক্রমের একটা বিক্রিয়া দেখব। আমি নেক্সট আসবো যে এন কাকে বলে বা অর্ডার বলতে কি বুঝি। এনটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডার বা বাংলায় বলে ক্রম। এবার এই অর্ডারটা আমি পরে আলোচনা করছি, আগে আসি আমি কনস্ট্যান্ট টার্মটা নিয়ে আলোচনা করি। তাহলে আমি এখান থেকে যদি দেখি তার মানে কে
ইজ ইকুয়াল টু মোল পার লিটার ডিভাইড বাই টাইম ডিভাইড বাই মোল পার লিটার টু দি পাওয়ার এন। এইবার যদি আমি এইটাকে এনটাকে উপরে তুলে নিয়ে আসতে চাই তাহলে কি দাঁড়াবে জিনিসটা, এরকম হবে। তাহলে কে ইজ ইকুয়াল টু মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন, আর টাইম ছিল নিচে, তার মানে হয়ে গেল টাইমের জায়গায় আমি লিখব সেকেন্ড ইনভার্স। এবার এই এনের জায়গায় যত আমি মান বসাবো এখান থেকে আমি অর্ডারগুলো ধীরে ধীরে পেতে থাকবো। তাহলে এবার আমি আসি অর্ডার বলতে কি বুঝি। অর্ডার বাংলায় বলা হয় ক্রম। এই ক্রম কাকে বলে? ধরো আমি একটা বিক্রিয়া নিলাম, সাপোজ এ প্লাস বি প্লাস সি, এখান থেকে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। তাহলে আমার এখানে ধরে নিচ্ছি কত, এ মলিকিউল এর সঙ্গে বি মলিকিউল বি এবং সি মলিকিউল সি সমস্ত কিছু রিঅ্যাক্ট্যান্ট যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করলো যাকে বললাম আমি পি। তাহলে সেক্ষেত্রে আমি যদি অর্ডার দেখতে চাই, অর্ডার বের করতে গেলে আমাকে জানতে হবে রেট কাকে বলে। তাহলে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি। অ্যাকচুয়ালি এটা আমার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে পেলাম, কিন্তু এটাকেই যদি আমি এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখি তখন আমি এর জায়গায় আমাকে এই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে। তার মানে রেট ইকুয়াল টু কে, এ কনসেন্ট্রেশন আমি ধরে নিলাম এটা আলফা, তারপর ধরলাম বি কনসেন্ট্রেশন ভিটা অ্যান্ড সি কনসেন্ট্রেশন গামা। তার মানে এটা হয়ে গেল এক্সপেরিমেন্টাল ভ্যালু বা পরীক্ষালব্ধ ফলাফল। তাহলে আমার এই ভ্যালুটা যদি আমি এখানে যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলোকে যদি যোগ করি তাকে বলবো আমি অর্ডার। তার মানে আমাকে এরকম জিনিসটা দাঁড়াবে যে এন ইকুয়াল টু পাওয়ারে ছিল আলফা প্লাস ভিটা প্লাস গামা। তার মানে এই সবগুলো মিলিয়ে যে যোগফলটা হবে তাকে বলা হবে অর্ডার। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কীরকম না, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তার পরীক্ষালব্ধ মানে বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর, তার মানে এর পাওয়ারে কনসেন্ট্রেশনে ছিল আলফা, বি এর পাওয়ারে ছিল বিটা, সি এর পাওয়ারে ছিল কনসেন্ট্রেশনে গামা। তার মানে আমি এটা পেয়েছি এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর হিসেবে বা পরীক্ষালব্ধ ফল। এই পরীক্ষালব্ধ ফলের গাঢ়ত্বের ওপর যে ঘাত থাকে বা পাওয়ার থাকে তাদেরকে সামেশন করলে বা যোগফল করলে কি পাওয়া যায় না, অর্ডার পাওয়া যায়। এবার অর্ডার শূন্যক্রম হতে পারে যদি আমার এগুলো 0 0 হয়। যদি আমি এরকম দেখাই জিনিসটা যে H2 প্লাস Cl2 এখান থেকে এসেছে আমার HCl, মানে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন যোগ করে আমি পেয়েছি কি না HCl। এবার অ্যাকচুয়ালি যদি আমি এটাকে হার হিসেবে লিখি এরকমভাবে, হার ইজ ইকুয়াল টু কে ইন্টু H2 ইন্টু Cl2 টু দি পাওয়ার 1 and 1, এটাই অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বসায়। কিন্তু এটা পরীক্ষালব্ধ ফলাফল নয়, এটা ম্যাথামেটিক্যাল, আমি যা দেখতে পাচ্ছি তাই লিখছি। কিন্তু এটাকে যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যায় তখন হয়ে যাবে হার ইকুয়াল টু কে H2 টু দি পাওয়ার 0 অ্যান্ড Cl2 টু দি পাওয়ার 0। তার মানে আমার এখান থেকে কি আসবে, n ইকুয়াল টু 0 প্লাস 0, দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু 0 বা শূন্যক্রম বিক্রিয়া। ঠিক এরকমভাবে প্রথম ক্রম বিক্রিয়া হয়, মানে n ইকুয়াল টু যদি 1 হয়, আমি যদি এরকম লিখি n ইকুয়াল টু সব মিলিয়ে 1 পেলাম, তাহলে হয়ে গেল ফার্স্ট অর্ডার। n ইকুয়াল টু যদি 2 হয় সেকেন্ড অর্ডার, সেক্ষেত্রে n ইকুয়াল টু 3 হলে থার্ড অর্ডার বা তৃতীয় ক্রম বলা হয় বাংলাতে। আর n ইকুয়াল টু যদি ধরো x/2, আমি x এর জায়গায় 1 2 3 4 এভরিথিং যা ইচ্ছে লিখতে পারি, তার মানে এখানে একটা ফ্র্যাকশান চলে এসেছে।
আমি এক্সের জায়গায় ধরলাম 1 2 3 4, তার মানে কি 1-এর 2, 3-এর 2, 2-এর 2 বা 2 2 কাটলে 1, 4/2 বা 5/2 এরকম যদি আসে তাহলে আমি একে বলবো ফ্র্যাকশন অর্ডার বা ভগ্নাংশ ক্রম। ওকে, এরপর আমরা আসি মলিকিউলারিটি। তাহলে মলিকুলারিটি কী জিনিস? কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে যতগুলো আমার বিক্রিয়ক অংশগ্রহণ করবে তাকে আমি বলবো মলিকুলারিটি, বা যতগুলো আমার অণু হতে পারে, অ্যাটম হতে পারে, পরমাণু হতে পারে, মলিকিউল হতে পারে, র্যাডিক্যাল হতে পারে। র্যাডিক্যাল মানে ইলেকট্রন ডট, যেটা সেটা দিয়ে যদি আমার বিক্রিয়া করে সেক্ষেত্রেও হবে। মানে যতগুলো পরমাণু বা যতগুলো অণু বা যতগুলো আমার মুক্ত ইলেকট্রন বা মুক্ত মূলক অংশগ্রহণ করবে আমি তাকে বলবো কি না মলিকুলারিটি। সাপোজ আমি ধরলাম A প্লাস বি, এখান থেকে আমার তৈরি হয়েছে সি প্লাস ডি। আমি প্রোডাক্ট দেখব না, আমি দেখব কি কতগুলো রিয়াক্ট্যান্ট আমার এখানে অংশগ্রহণ করেছে। তাহলে নাম্বার অফ রিয়াক্ট্যান্ট এখানে কত আছে না, এখানে একটা আছে এ আর একটা আছে ভি। তাহলে এখানে মলিকুলারিটি কত হলো 1 + 1 দ্যাট ইজ 2। ধরো আমার এখানে আছে 2A প্লাস 3B, এখান থেকে আমি প্রোডাক্ট তৈরি করলাম। তাহলে 3 মোল রয়েছে এ, 2 মোল রয়েছে এ আর 3 মোল রয়েছে বি। তাহলে এক্ষেত্রে কী হবে 2 + 3 = 5 হলো। এটা শুধুমাত্র একটা কন্টিনিউয়াস রিয়াকশানের ক্ষেত্রে হয়, মানে যেটাতে আমার একটাই সিঙ্গেল চেন রিয়াকশান হয়। এবার আমি যদি বলি যে কমপ্লেক্স রিয়াকশান, ধরো আমি দেখলাম এরকম একটা বিক্রিয়া হলো যে এ প্লাস বি, এখান থেকে সি প্লাস ডি, আবার ডিটা অ্যাজ এ রিয়াক্ট্যান্ট হিসেবে ইউজ করছে ডি প্লাস ই, এখান থেকে পেলাম এ প্লাস জি, আমি ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি। আবার দেখলাম এখান থেকে এ প্লাস জি আমি না ধরে আমি ধরলাম একটা জিনিস যে এ প্লাস জি এর জায়গায় আমি এ প্লাস ই পেলাম। সাপোজ আমি আবার ইটা ব্যাক করে পেলাম, তখন আমি আবার এই ইটাকে নিয়ে আসছি এখানে, ই প্লাস জি, এখান থেকে পেলাম সাপোজ এইচ। এবার এই যে এতগুলো বিক্রিয়া লিখলাম, একটা, দুটো, তিনটে, এই তিনটে বিক্রিয়া দেখো কন্টিনিউয়াস, এ থেকে বি থেকে সি থেকে ডি তৈরি হচ্ছে। আবার ডিটা আবার অ্যাজ এ রিয়াক্ট্যান্ট হিসেবে এর সঙ্গে যুক্ত হচ্ছে, নতুন একটা রিয়াক্ট্যান্টের সঙ্গে আবার প্রোডাক্ট তৈরি হলো ই প্লাস এফ। তার মানে ই থেকে আবার ব্যাক করে অ্যাজ এ রিয়াক্ট্যান্ট হচ্ছে, ই যেটা প্রোডাক্ট সেটা আবার রিয়াক্ট্যান্ট হয়ে যাচ্ছে এখানে। আবার জি হয়ে যাচ্ছে আবার নিউ রিয়াক্ট্যান্ট, আবার এইচ, নতুন একটা প্রোডাক্ট তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে আমি মলিকুলারিটি কী করে বের করব? এটা তো সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? বের করার একটা সহজ উপায় হচ্ছে আমাকে জানতে হবে যে এই তিনটে 1 2 and 3 মধ্যে কোনটা স্লো স্টেপ, এই 1 2 3 মধ্যে কোনটা স্লো স্টেপ। আমি ধরো এটা দেখলাম যে পরীক্ষা করে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর হিসেবে দেখলাম এটা ফাস্ট রিয়াকশান, খুব দ্রুত হচ্ছে, এটা হয়ে গেল খুব স্লো, আর এটা হয়ে গেল খুব ফাস্ট। তাহলে সেক্ষেত্রে যে ফাস্ট, যেগুলো খুব দ্রুত হারে বিক্রিয়া হচ্ছে, সেক্ষেত্রে মলিকুলারিটি বের করা সম্ভব নয়। সেক্ষেত্রে মলিকুলগুলো খুব তাড়াতাড়ি রিয়াক্ট করছে নিজেদের মধ্যে, ফলে আমি কাউন্ট করতে পারছি না। যেটা স্লো আছে সেটা থেকে আমি মলিকুলারিটি কাউন্ট করতে পারবো। এখানে ধরো মলিকুলারিটি এখানে 1 1 আছে, তাহলে এখানে মলিকুলারিটি 2। এটাকে বলা হয় স্লো স্টেপ অ্যাপ্রক্সিমেশন বা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। যে স্টেপটা স্লো হবে সেখানে বলা হয় আরডিএস স্টেপ, ভালো কথায় বলে আরডিএস স্টেপ। তাহলে আরডিএসটা কি? রেট ডিটারমিনিং স্টেপ। ওকে, তার মানে এই স্টেপটার সাহায্যে কী হচ্ছে না রেটটাকে ডিটারমাইন করা হচ্ছে। তাই জন্য স্লো স্টেপ, যে কোনো একটা রিয়াকশানের স্লো স্টেপকে বলা হয় আরডিএস স্টেপ। ওকে, সেক্ষেত্রে মলিকুলারিটি
আমার জটিল বিক্রিয়ার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আছে, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে মলিকুলারিটি তাৎপর্যহীন। তার কারণটা কি, যে জটিল বিক্রিয়াতে অনেকগুলো বিক্রিয়া হচ্ছে, ফলে আমি সেখান থেকে মলিকুলারিটি কাউন্ট করতে পারবো না, কোনটা কতগুলো মলিকিউল ধরেছে সেটা আমার কাউন্ট করা সম্ভব নয়। তাই জন্য আমরা মলিকুলারিটি কাউন্ট করতে পারবো না। ওকে, এবার একটা কোশ্চেন আছে 12-এ, যে অর্ডার অ্যান্ড মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স। ওকে, তার মানে মলিকুলারিটি আমরা কি দেখলাম, মলিকুলারিটি কোনোদিন নেগেটিভ হবে না, সেক্ষেত্রে অর্ডার কিন্তু নেগেটিভও হয়, বা অর্ডার ফ্র্যাকশন হয়। কিন্তু এক্ষেত্রে এটা ফ্র্যাকশন হয় না। আর একটা কেন এখানে মলিকুলারিটি নেগেটিভ হয় না, এই কোশ্চেনটা আসে যে কেন মলিকুলারিটি নেগেটিভ হয় না। তাহলে আণবিকতা নেগেটিভ বা ঋণাত্মক এটা তাৎপর্যহীন। কারণ কি না, আণবিকতা হতে গেলে সেক্ষেত্রে মিনিমাম একটা মলিকিউলকে রিয়াক্ট্যান্ট হিসেবে বিহেভ করতে হবে। সাপোজ আমার একটাই রিয়াক্ট্যান্ট, এখান থেকে আমি একটাই প্রোডাক্ট পাবো। সেটা হতে পারে রিয়াক্ট্যান্ট আমার কোনো ধরো ভেঙে গেল, বিয়োজন বিক্রিয়া হলো, বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কী হবে, একটা কম্পাউন্ড থেকে ভেঙে দুটো কম্পাউন্ড তৈরি হলো, P+Q তৈরি হলো, হতে পারে। সেক্ষেত্রে আমরা কি বলবো, যে মিনিমাম একটা মলিকুলারিটি হতে গেলে তাকে একটা অ্যাটম অথবা একটা মলিকিউল এনিথিং যা ইচ্ছে একটা কিন্তু অংশগ্রহণ বা পার্টিসিপেট করতে হবে। আর অর্ডারের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, অর্ডারে যদি পাওয়ার যদি 0 থাকে তাহলে n = হয় 0, বা n = ফ্র্যাকশনও হতে পারে। ওকে, এরপর আমরা আসি নেক্সট টপিক, শূন্যক্রম বিক্রিয়া। তাহলে শূন্যক্রম বিক্রিয়া কি, শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে যে যদি কোনো একটা রিয়াকশানে, ধরো আমি এ একটা রিয়াক্ট্যান্ট নিলাম, এখান থেকে বিক্রিয়াত পদার্থ পি ধরলাম, আমার যদি এখানে রেটটা এরকমভাবে লিখি কে ইন্টু কনসেন্ট্রেশন A⁴, তাহলে এই 0টা হয়ে গেল আমার শূন্যক্রম বিক্রিয়া, বা n = আমার 0। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ইন্টিগ্রেশন ভ্যালু ক্যালকুলেশন করে দেখব যে রেট কনস্ট্যান্টটা কেমন আসছে। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করে দেখি কীরকম আসছে। তো 0th অর্ডার রিঅ্যাকশন আমি ধরলাম কি, লেট এ থেকে প্রোডাক্ট, এটা আমি ধরলাম কি একটা ধরি, এটা একটা শূন্যক্রম বিক্রিয়া। সেক্ষেত্রে তাহলে কি হবে না, বিক্রিয়া হার = K ইন্টু A কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 0। ওকে, এরপর আমি কি করব, A⁴ মানে আমরা কি জানি ম্যাথামেটিক্যালে, যে x⁴ মানে এক্সের পাওয়ারে 0 যদি থাকে, বা এক্স যা ইচ্ছে হতে পারে, সেটা 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি আপ পর্যন্ত। তাহলে আমি যদি 0 বসাই তাহলে কী হবে, এটার ভ্যালু হয় 1। তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমরা রেট কি জানি, এখান থেকে মাইনাস, আমি যদি রিয়াক্ট্যান্টের রেট দেখি তাহলে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ /dt, মানে তাৎক্ষণিক বিক্রিয়া হার। সেক্ষেত্রে কী হবে, মাইনাস ডি কনসেন্ট্রেশন A/dt = আমি কী বসাতে পারি না, কে এখান থেকে A⁴, তাহলে A⁴ মানে কত বলেছি না 1। তাহলে এই 1টা এখানে পুট করে দেবো, তার মানে মাইনাস ডি কনসেন্ট্রেশন, আমি যদি অর দিয়ে লিখি এরকমভাবে, আর মাইনাস ডি কনসেন্ট্রেশন A/dt = K × 1। তাহলে এবার আমি এখানে কি করব, এটাকে মাল্টিপ্লাই করে এখানে নিয়ে চলে যাব। তাহলে এখান থেকে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ A = আমি বলতে পারবো K × dt। এবার আমাকে যদি বলে যে এটার ইন্টিগ্রেশন ভ্যালু বের করো, এটা তো ডিফারেন্সিয়াল ভ্যালু বেরিয়ে গেল। এবার এটাকে আমি ধরো বললাম যে এখান থেকে আমাকে ইন্টিগ্রেশন ভ্যালু বের করে
কে এর মানটা কীভাবে বের করবো আমি, বা রেট কনস্ট্যান্টের মানটা কী করে বের করবো। তাহলে রেট কনস্ট্যান্টে যদি মান বের করতে হয় তাহলে কীভাবে বের করবো না, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। তাহলে উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে সমাকলনটা কীভাবে করব, তাহলে দেখো বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি এরকমভাবে, ইন্টিগ্রেশন যেহেতু মাইনাস ইজ এ কনস্ট্যান্ট টার্ম, তাহলে মাইনাসটাকে আমি বের করে দিলাম এখানে। তাহলে মাইনাস ডিকনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু কে ইজ এ কনস্ট্যান্ট টার্ম, মানে ধ্রুবক একটা, তাহলে কেটাকে বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশনের, এখানে ডিটি। ওকে, তাহলে এবার আমি কী করবো, এখান থেকে মাইনাস ডিকনসেন্ট্রেশন এ, অর্থাৎ এখানে যদি আমি ক্যালকুলেশন দেখি ম্যাথামেটিক্যালের ফর্মুলাতে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স দ্যাট মিনস হচ্ছে এক্স। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ডিএক্স করি দ্যাট মিনস ডিকনসেন্ট্রেশন এক্স, মানে কনসেন্ট্রেশন এক্স। তাহলে আমি এখানে কনসেন্ট্রেশন ডিএ আছে, তাহলে আমি কী লিখতে পারবো, মাইনাস কনসেন্ট্রেশন এ। ওকে, আর এখানে কে আর ইন্টিগ্রেশন ডিটি, মানে ডিএক্সের জায়গায় আমি কী বসাতে পারবো, এক্স, তার মানে বসাতে পারবো ইন্টিগ্রেশন ডিটি মিনস টি, প্লাস ইন্টিগ্রেশনের জন্য একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হবে, যাকে বললাম সি। সি ইজ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম। ওকে, এইবার আমি কী করবো, এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা যদি বের করতে পারি, সেখান থেকে আমি জিরোথ অর্ডারের কী বের করবো না, কে এর মানটা, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা বের করব। চলো দেখি একটু একটু আস্তে আস্তে এগাই কীভাবে হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি আমার ইনিশিয়াল টাইম বা যখন বিক্রিয়া শুরু হয়নি, তো আমার টি কত হবে ইনিশিয়াল টাইমে, টি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে এ কনসেন্ট্রেশনটা রয়েছে বা বিক্রিয়ার গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব, আমি এটাকে ধরেছি প্রাথমিক অবস্থায় টি ইজ ইকুয়াল টু 0-তে কনসেন্ট্রেশন এ সমান সমান ধরে নিচ্ছি কনসেন্ট্রেশন এ 0, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ। তাই জন্য এটাকে 0 ধরেছি। 0 মিনস ইনিশিয়াল টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ওকে, তাহলে আমি এখানে মানটা যদি পুট করি এই জায়গাটাতে, আমি যদি এটাকে নাম্বারিং করি 1 নম্বর সমীকরণ দিয়ে, তাহলে আমি কি লিখব যে 1 নম্বর সমীকরণে টি এবং এ এর মান, কনসেন্ট্রেশন এ এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো, না মাইনাস, আমি এর জায়গায় কী লিখবো ইনিশিয়াল কনসেন্ট্রেশনে এই জায়গাটাতে, তাই লিখবো মাইনাস কনসেন্ট্রেশন এ 0 ইজ ইকুয়াল টু কে লিখলাম অ্যাজ ইউজুয়াল যেমন আছে। টি এর জায়গায় আমি কী বলেছি, টি ইজ ইকুয়াল টু প্রাথমিক অবস্থা বা ইনিশিয়াল টাইমে কত হবে, কে ইন্টু 0 প্লাস সি যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে সি এর মান কত বেরোবে, সি ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কনসেন্ট্রেশন অফ এ 0। ওকে, তাহলে আমার এটা যদি হয় তাহলে আমি সি এর মানটা কী করবো, এই 1 নম্বর সমীকরণ যেটা করেছিলাম এই 1 নম্বর সমীকরণে পুট করে দেব। তাহলে আমার 1 নম্বর সমীকরণটা কী হয়েছে না, মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি এর জায়গায় কত লিখব, মাইনাস কনসেন্ট্রেশন এ 0। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখান থেকে, মাইনাস এ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কে টি মাইনাস কনসেন্ট্রেশন অফ এ 0। তাহলে মাইনাসটাকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে, অর দিয়ে লিখি, তাহলে এখান থেকে লিখতে পারবো, এটাকে যদি এদিকে নিয়ে আসতে চাই তাহলে কী হবে, পজিটিভ হয়ে যাবে, মানে এ 0 কনসেন্ট্রেশন মাইনাস এ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কে টি। তাহলে এই যে ইকুয়েশানটা লিখলাম এই ইকুয়েশান থেকে আমি কি করতে পারবো, এই কেটাকে যদি আমি নিচে নামিয়ে দিয়ে, যেহেতু মাল্টিপ্লিকেশান রয়েছে এখানে টি ইন্টু কে রয়েছে, তার মানে কি কেটাকে যদি মাল্টিপ্লাই রয়েছে এটাকে ডিভাইডেশনে এনে দিই তাহলে কি দাঁড়ায় জিনিসটা,
তাহলে টি ইজ ইকুয়াল টু A0 কনসেন্ট্রেশন মাইনাস A কনসেন্ট্রেশন ডিভাইড বাই কে, অথবা আমি কেটাকে যদি এখানে নিয়ে চলে যাই বা টিটাকে যদি এখানে নিয়ে চলে আসি একই ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আমার যদি টি এর মান দেওয়া থাকে তাহলে কে এর মান পেয়ে যাব, আর যদি এ এর মান দেওয়া থাকে তাহলে আমি কে এর মান দেওয়া থাকলে তাহলে টি এর মান পাবো, আর টি এর মান দেওয়া থাকলে তাহলে আমি কে এর মান পেয়ে যাব। ওকে, এবার চলে আসি আমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে অর্ধায়ু আমি বের করব, অর্থাৎ টি হাফ, অর্থাৎ যতটা টাইমে আমার ফিনিশ করার কথা বা শেষ করার কথা তার থেকে অর্ধেক টাইমে আমার কনসেন্ট্রেশনে কি পরিবর্তন হবে। আমি ধরলাম যে টি হাফ, এটাকে ধরলাম অর্ধায়ু। তাহলে অর্ধায়ুতে আমার কি হবে, যা বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল এই বিক্রিয়কের গাঢ়ত্ব টি ইজ ইকুয়াল টু টি টাইমে, এটা কি হবে টি হাফ যদি করি তাহলে এটা হয়ে যাবে A0 ডিভাইড বাই 2। তাহলে আমি কি লিখতে পারবো যে যখন টি ইজ ইকুয়াল টু টি হাফ তখন এ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক, অর্থাৎ A0 ডিভাইড বাই 2। আমি A0টাকে ধরেছিলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব, প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে গেল টি হাফের সময়। তাহলে আমি মানটা পুট করবো এই ইকুয়েশনটাতে, এই যে ইকুয়েশনটা লিখেছিলাম। তাহলে আমি কি লিখতে পারবো, টি এর জায়গায় লিখবো টি হাফ ইজ ইকুয়াল টু A0 মাইনাস এখান থেকে লিখতে পারবো A0 ডিভাইড বাই 2 ডিভাইড বাই কে। তাহলে এটাকে নিচে নামিয়ে দিলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে না টি হাফ ইজ ইকুয়াল টু A0 বাই 2K। এটা হয়ে গেল কি না শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুকালের গণনা। ওকে, এরপর আমরা আসব যে প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপ দেখব, তার অর্ধায়ু দেখব এবং তার গ্রাফটা দেখব কীরকম হবে। তাহলে আমি ধরে নিচ্ছি কি যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো এ থেকে একটা প্রোডাক্ট, যদি আমি হার বের করতে হয় তাহলে আমার কী হবে না হার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইনটু A টু দি পাওয়ার 1। তার মানে কি আগে যেটা ছিল কি 0 কম হলে এটা হতো A টু দি পাওয়ার 0। এখন যেহেতু আমি বলে দিচ্ছি এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ধরে নিয়েছি, তাহলে এর পাওয়ারে কত হবে কনসেন্ট্রেশনের রিঅ্যাকট্যান্টের 1 হবে। তাহলে এটা যদি 1 হয় তাহলে আমি এখান থেকে আমি কী করতে পারবো ইন্টিগ্রেশন বের করতে পারবো। ধরো এইটার ক্ষেত্রে রেট ইজ ইকুয়াল টু মানে আর ইজ ইকুয়াল টু কী বলতে পারবো মাইনাস DA ডিভাইড বাই DT তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে ইকুয়াল টু আমি কী বলতে পারবো না K ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার 1। ওকে, তোমাদের 12-এর বইতে দেখবে যে একটু জটিলভাবে দেওয়া আছে ইন্টিগ্রেশন ক্যালকুলেশনটা। তো আমি আজকে একটু সহজ করে দেখাবো কিভাবে ক্যালকুলেশনটা হবে। অনেক বড় বড় করে লেখা আছে, সেখানে দেখবে A মাইনাস এক্স, এটাকে এখান থেকে নেগেটিভ ধরা হচ্ছে এক্সের ভ্যালুটা, অনেক কিছু ঝামেলা করা আছে। সেক্ষেত্রে আমি দেখাবো যে সিম্পল ওয়েতে কিভাবে আমি ইন্টিগ্রেশন ভ্যালুটা ক্যালকুলেশন করব। ওকে, দেখো তোমরা। ধরো আমি ধরলাম এ থেকে একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমার রেট কি হবে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু A টু দি পাওয়ার 1। তার মানে রেট মানে হচ্ছে মাইনাস ডি কনসেন্ট্রেশন A ডিভাইড বাই DT ইজ ইকুয়াল টু কে ইন্টু A কনসেন্ট্রেশন, মানে 1-এর জায়গায় আমি A লিখে দিলাম। ওকে, তাহলে এবার যদি A লিখি তাহলে এটাকে আমি নিচে নামাতে পারবো। তাহলে কি করতে পারবো অর দিয়ে লিখবো মাইনাস ডি কনসেন্ট্রেশন A ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ A ইজ ইকুয়াল টু কে ইন্টু DT। ওকে, তাহলে এবার আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি কীরকম দাঁড়াবে অর, তাহলে লিখছি বোথ সাইড বা উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে যদি বোথ সাইডের ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি কীরকম দাঁড়াবে
মাইনাসটা রয়ে যাবে ইন্টিগ্রেশনের বাইরে, এখান থেকে চলে আসবে ডি কনসেন্ট্রেশন এ ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশন রয়ে গেল এখান থেকে ডিটি। ওকে, তাহলে আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করে দেখাই তাহলে কি দাঁড়াবে না, একটা ফর্মুলা ছিল ম্যাথামেটিক্যালে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটার মানে হচ্ছে ln x, মানে লগারিদমের এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা নিয়েছি, আমি এলওজি লিখিনি ln লিখেছি। তাহলে আমি এখান থেকে কি লিখবো না, এটার মতো সেম লিখবো, এক্স এর জায়গায় আমার এ আছে, তার মানে লিখবো কি মাইনাস ln a কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কে ইন্টু টি প্লাস সি। এবার আমাকে কী করতে হবে, এই সি এর মানটা যদি আমি বের করতে পারি, বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, এই ধ্রুবকটাকে ক্যালকুলেশন করে বসালেই এখান থেকে ফার্স্ট অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে। তাহলে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে, এখান থেকে ইন্টিগ্রেশনটা তৈরি হবে। তো আমি কীভাবে করব, তাহলে আমি ধরে নিচ্ছি যে যখন আমার টি যখন বিক্রিয়া শুরু, মানে টি ইজ ইকুয়াল টু 0, তখন তাহলে আমি আবার বলেছি যে এ ইজ ইকুয়াল টু কত হবে, কনসেন্ট্রেশন এ ইজ ইকুয়াল টু কত হবে, কনসেন্ট্রেশন এ 0, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমি যদি 1 নম্বর দি ইকুয়েশনটাকে, এই 1 নম্বর ইকুয়েশনটায় কী হবে, 1 নম্বর ইকুয়েশনটায় আমি যদি এটা পুট করি যে টি ইজ ইকুয়াল টু 0, মানে কে টি যেখানে লেখা আছে, তার মানে মাইনাস ln কনসেন্ট্রেশন এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কে টি প্লাস সি। তাহলে আমি কি বসাচ্ছি না, টি এর জায়গাটাতে কত বসাবো 0 ইনিশিয়াল টাইমে, আর এ এর জায়গায় বসাবো কত এ 0, তার মানে কি বসাতে পারবো যে মাইনাস ln এ 0 ইজ ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস সি। তার মানে কে ইন্টু 0 মিনস 0, তার মানে হয়ে যাবে মাইনাস ln এ 0 কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার সি। তাহলে সি যদি এখানে হয় তাহলে সি এর মানটা আমি পুট করে নেবো এখান থেকে এই সমীকরণটাতে। আমি এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তাহলে 1 নম্বর সমীকরণে ln এর জায়গায় কী বসাবো না, মাইনাস ln এ ইজ ইকুয়াল টু কে টি, এখানে মাইনাস ln এ 0। তাহলে এটাকে নিয়ে চলে আসো এইদিকে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তার মানে প্লাসটাকে আমি আগে লিখে দিই, তাহলে ln এ 0 মাইনাস ln এ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কে টি। ওকে, তাহলে আমরা আরেকটা ফর্মুলা আবার জানি, সেটা কি না ln x মাইনাস ln y, তাহলে হয়ে যাবে ln x বাই y। যদি আমার এখানে পাওয়ারের সেম থাকে, 10 বেস থাকে বা ই বেস থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, দুটোতেই সেম এক্স বাই ওয়াই হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো, তার মানে এখান থেকে বলতে পারবো ln এ 0 ডিভাইড বাই এ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কেটি। ওকে, তাহলে আমি ln পর্যন্ত এটা বের করে দিলাম। এরপর তোমাদের বইতে দেখবে একটা দেওয়া আছে এইরকম জিনিস, দেখবে লগ এরকম দেওয়া আছে কে ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই ডিভাইড বাই টি লগ অফ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স। তা এইটা যে দেওয়া আছে তাহলে আমাকে এটা বের করতে হবে, লগ অফ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স। এটা বইয়ের শুরুতে প্রথমেই এটা দিয়ে স্টার্টিং করা হয়, যেখানে এ মাইনাস এক্স এরকম এসেছিলো, সেটাকে আবার এখানে নেগেটিভ ধরা হয়েছে। আমার দরকার নেই এত কিছু করার, সিম্পলি আগে এই ক্যালকুলেশনটা করব। এইবার একটা মজার ট্রিক হচ্ছে, আমি ধরো বিক্রিয়াটাকে তৈরি করলাম জিনিসটাকে, ধরো আমি লিখলাম ওই যে বিক্রিয়াটা লিখেছিলাম প্রথমে, এ থেকে প্রোডাক্ট
নিচে চার্ট করে নেবো কীরকম না টি ইজ ইকুয়াল টু যখন 0 আমি ধরে নিচ্ছি তখন এ এর গাঢ়ত্বটা হয়ে গেল এ স্মল এ ওকে। আর তাহলে আমার এক্স তখন কত তৈরি হবে প্রোডাক্ট তো কিছু তৈরি হবে না, কারণ আমার যদি গ্রাফটা দেখতে হয় আমি দেখেছিলাম কি না এইটা আর এইটা যদি কনসেন্ট্রেশনের সঙ্গে টাইম দেখি, খেয়াল করে দেখো যে কনসেন্ট্রেশনে এখানে ম্যাক্সিমাম ছিল টি ইজ ইকুয়াল টু 0-তে, যদি টি ইজ ইকুয়াল টু 0-তে আমি ধরে নিচ্ছি কত না এটাকে এ। এবার ধীরে 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 আমার আস্তে 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 কমছে এটা, তার মানে প্রোডাক্ট তখন কত হবে 0। তাহলে টি ইজ ইকুয়াল টু টিতে আমি তখন কী করছি প্রোডাক্ট তৈরি হয়েছে কত পরিমাণ না এক্স পরিমাণ আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, জমা হয়েছে কত এক্স পরিমাণ, তার মানে প্রোডাক্ট ধরে নিচ্ছি এক্স। তাহলে এর মান কত হবে, তাহলে এ হয়ে যাবে কি এক্স থেকে এ থেকে এক্স বাদ দিয়ে দেবো, তার মানে এ মাইনাস এক্স ওকে। এইবার ধরে ইকুয়েশনে পুট করো এটাতে, তার মানে আমি কি লিখবো A0 মানে কি ইনিশিয়াল টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা প্রাথমিক গাঢ়ত্ব, তার মানে আমি লিখতে পারবো কি ln A0 সরি A0 জায়গায় আমি কি বসাবো তখন এ বসাতে পারবো, টি ইজ ইকুয়াল টু যদি আমি এ ধরে নিয়েছি তার মানে এটাই সমান সমান হয়ে গেল কি কনসেন্ট্রেশন অফ A0, আর এইটা মানে কি কনসেন্ট্রেশন এ। তার মানে এর জায়গায় কী বসাতে পারবো, এই যে এ ছিল এখানে এর জায়গায় বসাচ্ছি কি না আমার এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো কেটি ওকে। তাহলে আমার এই জিনিসটা এলো। এবার এলএনের জায়গায় আমি কি করব, একটা সূত্র আছে ln ইজ ইকুয়াল টু 2.303 লগ, তার মানে ln এর জায়গায় কী বসাতে পারবো না 2.303 লগটা আমি বসিয়ে নিতে পারবো। তার মানে 2.303 লগ a ডিভাইড বাই a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে টি। এবার কেটাকে নিচে নামিয়ে দাও, তার মানে হয়ে যাবে 2.303 ডিভাইড বাই কে টি ইজ ইকুয়াল টু লগ অফ a ডিভাইড বাই a মাইনাস এক্স। কি বোঝা গেল? তবে আমার এইভাবে সিম্পলভাবে এনে নিয়ে ক্যালকুলেশনটা করে নিলাম, সেখানে কোনো কিছু নেগেটিভ ভ্যালু ধরতে হচ্ছে না বা সেটাকে আমার বাদ দিতেও হচ্ছে না যে আমার এ মাইনাস এক্সটাকে আমি ধরে নিলাম এখান থেকে আবার এটা বাদ দিলাম, দরকার নেই। এভাবে করতে গেলে অনেক সময় স্টুডেন্টদের ভুল হয়ে যায়। তো স্টেপ বাই স্টেপ যেমন শূন্যক্রম বিক্রিয়া করেছিলে ঠিক সেরকম প্রথম ক্রম বিক্রিয়াটা ওইভাবে ক্যালকুলেশন করবে, দেখবে অনেক ইজি মেথড হচ্ছে। এবার চলো টি হাফ, তাহলে আমাকে টি হাফ দেখতে হয়, তার মানে টি হাফ মানে কি, টি হাফ মানে হচ্ছে যে একটা সময়ের অর্ধেক। তাহলে আমার সময় যদি অর্ধেক করা হয় তাহলে কনসেন্ট্রেশনটা কী হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যা ছিল তার গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার প্রথম ক্রম বিক্রিয়াতে সূত্রটা কী ছিল না মাইনাস ln A0 ডিভাইড বাই এ, তাহলে এখান থেকে ছিল ইজ ইকুয়াল টু কেটি। তাহলে আমি এখানে কী বসাতে পারবো এর জায়গায় A0 ডিভাইড বাই 2, তার মানে আমার এখান থেকে বসাতে পারবো মাইনাস ln A0 ডিভাইড বাই A0 বাই 2 ইজ ইকুয়াল টু কেটি। তাহলে আমার এখান থেকে এটা তুলে দিই, তাহলে এখান থেকে কী দাঁড়াবে A0 কেটে যাচ্ছে, 2টা চলে যাবে এখানে, তার মানে জিনিসটা পড়ে থাকবে এরকম। এখানে হবে তাহলে ln A0 ডিভাইড বাই A0 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কেটি, তাহলে 2টা চলে গেল ওপরে, তার মানে ln 2 ইজ ইকুয়াল টু কেটি, A0 কেটে গেল, তাহলে আমার ln 2 এর জায়গায় আমি কী লিখতে পারবো 2.303 লগ 2 ইজ ইকুয়াল টু কেটি। আর টি এর জায়গায় আমি কী বসাতে পারবো টি হাফ, আমি যেহেতু বলেছি যে হাফ টি হাফ বের করতে হবে বা অর্ধেক বের করতে হবে, টি এর জায়গায় তখন কী লিখবো টি এর জায়গায় লিখবো টি হাফ, তাহলে টি হাফ লিখলাম। এবার এখান থেকে আমি লগের জায়গায় ভ্যালুটা বসাবো কি 2.303, এবার আমি এখান থেকে বসেছি লগ টুর ভ্যালু হচ্ছে 2.303 ইন্টু 0.3010 ইজ ইকুয়াল টু কেটি হাফ,
স্যার, আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। হাতে একদমই সময় নেই, তবে যেতে যেতে একটা কথাই বলবো আজকের পর্ব থেকে, যেমন শুরুতে বলছিলাম যে সুযোগটা কিন্তু খুব ভালো করে ব্যবহার করতে হবে এবং সামনে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এই পর্বটা ভীষণভাবে সহায়ক হবে আশা রাখছি। আপাতত আজ এখানেই শেষ করতে হচ্ছে, আরও অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে। থ্যাংক ইউ।